হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নতুন ক্লাস নিয়ে। অর্থাৎ আমাদের যে রেলওয়ে গ্রুপ ডি প্রিপারেশন 2025 গ্রুপ ডির ভ্যাকেন্সি এর কিছুদিন পর অফিসিয়ালি তোমাদের কাছে পাবলিশ হয়ে যাবে। আমার কাছে যতটুকু খবর রয়েছে গ্রুপ ডির ভ্যাকেন্সি কিন্তু অনেকটা ইনক্রিজ হতে চলেছে। তাই তোমাদের বিগত বছরে কেমন প্রশ্ন এসেছিল সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আমি বহুদিন আগে থেকে 99+ শিফট চালু করেছিলাম, যেটা কন্টিনিউ হচ্ছে। আজকে তার পার্ট 50। এটার একটা প্লেলিস্ট রয়েছে, যদি তোমরা প্লেলিস্টটা না বুঝতে পারো তাহলে অবশ্যই প্লেলিস্টটা দেখে নাও। 99+ শিফট প্লেলিস্ট বলে উল্লেখ রয়েছে। আজকে আমরা আলোচনা করব 12 সেপ্টেম্বর সেকেন্ড শিফটের প্রশ্নাবলী নিয়ে। তোমরা যারা এই ক্লাসগুলো দেখবে, প্রত্যেকটা পরীক্ষা রেলওয়ে যেগুলো নেয় প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেটা টেকনিশিয়ান, এনটিপিসি, এলপি, গ্রুপ ডি, জেই, আরপি প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি ক্লাসে। ক্লাস শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমার কাছে আমার আন্ডারে সায়েন্স পড়তে চাও, সায়েন্সটাকে একদম ফান্ডামেন্টাল ভাবে পড়তে চাও, প্রথম থেকে শেষ পর্যন্ত জিরো থেকে হিরো পুরো বিষয়টা সুন্দরভাবে বুঝতে চাও, তারা অবশ্যই আমার সায়েন্সের পেড ব্যাচটা মাত্র 999 টাকা দিয়ে একটা সুন্দর জার্নিতে অংশগ্রহণ করতে পারো। এখানে তোমাকে হোমওয়ার্ক দেওয়া হবে, তোমাকে প্রথম থেকে ভালো করে পড়ানো হবে, এমসিকিউ ক্লাস হবে এবং বিগত বছরে যে 99+ শিফট তার আবার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে। পরীক্ষার সময় এক্সপেক্টেড ক্লাস আলোচনা করা হবে। ব্যাস সম্পর্কিত বিস্তারিত এই ক্লাসের লাস্টে আমি বলবো। আপাতত ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এটা কবেকার শিফট? 22 সেপ্টেম্বর শিফট 2। নিচের কোন প্রাণীর দেহে মধ্য দিয়ে যাওয়ার একটি চক্রের মধ্যে দিয়ে শুধুমাত্র রক্ত শুধুমাত্র একবার হৃদয় দিয়ে যায়? তাহলে একটা বিষয় বোঝো, শুধুমাত্র একবার যাচ্ছে। নিশ্চয়ই কি কটা প্রকোষ্ঠ রয়েছে? দুটো প্রকোষ্ঠ রয়েছে। সেটা কার রয়েছে? সেটা মাছের দেহে আমরা দেখতে পাই যে দুটো প্রকোষ্ঠ বা ডাবল যে প্রকোষ্ঠ, সেটা আমরা মাছের দেহে দেখতে পাই। তাহলে এখানে সঠিক উত্তর হবে মাছ। পরবর্তী প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন, ভিন্ন ধরনের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন করার জন্য যথেষ্ট তোমাকে একটু এফোর্ট দিতে হবে বা অঙ্কটা সম্পর্কে বুঝতে হবে। কি বলেছে অঙ্কটা? বলেছে ধরুন একটা সার্কিটে এল দৈর্ঘ্যের একটি সিলভার তার, যার ক্রস বিভাগীয় এলাকা অর্থাৎ ক্রস বিভাগীয় ক্ষেত্রফল এ। তাহলে আমরা এল দৈর্ঘ্যের একটি সিলভার তার দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা ক্রস বিভাগীয় এলাকা কত দেখতে পাচ্ছি? এ। এবার পি মানে কি? পি মানে কি? এটা একটু ছিল, এটা ওহম মিটার হবে। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে রোধাঙ্ক দিয়েছে তোমাকে, রোধাঙ্ক তোমাকে দিয়ে দিয়েছে, কি রোধাঙ্ক দিয়ে দিয়েছে। বোঝা গেছে? তাহলে আমরা কি জানি? আর ওয়ান, অর্থাৎ যথা আর ওয়ান বলতে শুধু সিলভার যেটাকে বলছি, সিলভারের আর ওয়ান কত হবে? এস বা রো বলতে পারি, রো এল বাই এ। এই রোটা কি? রোটা হচ্ছে রোধাঙ্ক এল বাই এ। কারণ বলে দিয়েছে প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে এল এবং প্রথমটার যে প্রস্থ হচ্ছে সেটা হচ্ছে এ, বা ক্রস বিভাগীয় ক্ষেত্রফল সেটা হচ্ছে এ। অর্থাৎ একটা তার, এই যে তার, এটা সিলভার দ্বারা নির্মিত। তোমরা জানো যে তারের যে উপাদান, সেই উপাদানের উপর কি নির্ভর করে? না, সেই উপাদানের উপর কিন্তু রোধাঙ্কটা নির্ভর করে। তাহলে সিলভার তারের রোধাঙ্ক আলাদা এবং ক্রোমিয়াম তারের রোধাঙ্ক আলাদা। তাহলে রোধাঙ্ক যদি আলাদা হয় তাহলে তার রোধটাও আলাদা হবে। এবার দেখো অঙ্কটা কি বলেছে। আর ওয়ান ইকুয়াল টু কি হচ্ছে? এল বাই এ, অর্থাৎ রো এল বাই এ। লাস্টে করছি। আর টু কি? এবার বলেছে এই তারটাকে L/3 দৈর্ঘ্য এবং ক্রস বিভাগীয় ক্ষেত্রফল 3 এর একটি ক্রোমিয়াম তার দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে। তাহলে আর টু অর্থাৎ ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে? না, এটা হচ্ছে L/3 ডিভাইডেড বাই 3a। আর এখানে কি হয়ে যাচ্ছে? এখানে যেটা ছিল রো, রোটা থাকছে। এবার তুমি এখানে রো এর মানটা বসাও। রো এর মান কত হচ্ছে? না, রো এল বাই এ ইন্টু, এখানে রো এর মানটা কত দিয়েছে সিলভারের ক্ষেত্রে? 1.6 ইন্টু 10⁻⁸। আর এখানে কত দিয়েছে? রোটা যদি বাদ দিই তাহলে কত হবে? 12.9 ইন্টু 10⁻⁸। এবার তুমি করে দাও। বলে সার্কিটের রেজিস্ট্যান্স কত হবে? এবার দেখো তুলনা করেছে নিজের থেকে, মানে আগেরটার থেকে 0.89 গুণ কম, না 0.78 গুণ বেশি, না কম, ইত্যাদি প্রভৃতি করেছে। অর্থাৎ আমাকে রেশিও করে নিলে আমি বুঝে যাব। রেশিও কি করে করব? তুমি আর টু বাই আর ওয়ান করে নাও, আর টু বাই আর ওয়ান করে নাও। তাহলে কি হবে? দেখো আর টু বাই আর ওয়ান যদি করি, আর টু কত? না, আর টু হচ্ছে এল বাই থ্রি ডিভাইডেড বাই 3a। অর্থাৎ দেখো এল বাই থ্রি ডিভাইডেড বাই 3a, বা আমি বলতে পারি এল বাই নাইনেও বলতে পারি এটাকে, ডিভাইডেড বাই এল/এ। বোঝা গেছে? আচ্ছা, এইটা আগে করে নিই, তারপর বাকি মানগুলো বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে তুমি কি দিতে পারো? না, এখানে তুমি দিতে পারো, দেখো, অর্থাৎ এখানে তুমি রোটাকে রোই রেখে দাও। এল বাই থ্রি, তো এই এল বাই থ্রি এর ওপরে রো ছিল, তাহলে তুমি এখানে রো টু করে দাও।
আর এখানে রো 1 করে দাও, রো 1 করে দাও। এবার তুমি এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি হবে ভাই দেখো, আমাকে একটা কথা বলো, এই যে এইটা L ইন্টু রো 2 ডিভাইডেড বাই 9A ইন্টু দেখো এটা ওপরে চলে যাবে A বাই L ইন্টু রো 1। এটা বুঝতে পেরেছো কি? উত্তর হচ্ছে ইয়েস স্যার, এটা বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার দেখো এইটা কি হলো, এইটা হচ্ছে আমার 9 ইন্টু A রয়েছে, কি হলো ব্যাপারটা, এটা হচ্ছে আমার A, এটা কাটাকুটি হয়ে যাবে, দেখো এটা কাটাকুটি হয়ে গেল, কোনটা কাটাকুটি হয়ে গেল, L L কাটাকুটি হয়ে গেল, A কাটাকুটি, তাহলে রো 2 বাই 9 ইন্টু রো 1, রো 2 বাই 9 ইন্টু রো 1, এটা একটা আলাদা পেজে করছি আমি, বা এই প্রশ্নটাকে একটু ছোট করে দিচ্ছি, হ্যাঁ, যাতে এটা তোমরা বুঝতে পারো। এক মিনিট, ঠিক আছে, এবার দেখো তাহলে কি পেলাম এখানটা, R2 বাই R1 ইজ ইকুয়াল টু কি পেলাম না, রো 2 ডিভাইডেড বাই 9 ইন্টু রো 1 পেলাম। তাহলে রো 2 কত দেওয়া আছে ভাই সাহেব, রো 2 দেওয়া রয়েছে, অর্থাৎ ক্রোমিয়াম 12.9 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ডিভাইডেড বাই 9 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -8, এইটা আমার হয়ে গেল। তাহলে দেখো আমি কি বুঝতে পারছি, 10 টু দি পাওয়ার -8, 10 টু দি পাওয়ার -8 কেটে দাও, পয়েন্ট পয়েন্ট তুলে দাও। সব সময় দেখবে যে যখন 10 টু দি পাওয়ার -8 থাকবে ওগুলোকে আগে এলিমিনেট করে দেবে ওপর নিচে থাকলে। এবার R2 বাই R1 তাহলে কত হবে না, R2 বাই R1 হচ্ছে দেখো, অর্থাৎ এটা যদি কেটে দেয় 129 বাই 144, 129 বাই 144, অর্থাৎ 129 কে তুমি যদি 144 দিয়ে ভাগ করো, মোটামুটি তোমার দেখবে 0.89 আসছে, এরকম একটা আসছে। কেন 1.05 তো হবে না, 1.3 হবে না, 0.78 হবে না, কারণ 8 দিয়ে গুণ করো, 8 4 32, 8 4 32, 8 4 32, এটা মোটামুটি 8, 0.8 এর কাছাকাছি হবে, 128 হচ্ছে। ঠিক আছে, 1280 এরকম সামথিং হচ্ছে। ঠিক আছে, তো যদি আমি পয়েন্টে আর কি পয়েন্ট দিয়ে 1290 করি, তো 1280 সামথিং হচ্ছে, মানে 0.8, তারপরটা যা ফ্র্যাকশনে আসে আসুক, 0.89, অর্থাৎ আমি বলতে পারি R2 ইকুয়াল টু R1 ইন্টু 0.89, অর্থাৎ যেটা বলতে পারবো সেটা হচ্ছে R2 টা যেটা রয়েছে না, সেটা 0.89 গুণ কমে যাচ্ছে। কি বললাম, 0.89 গুণ কমে যাচ্ছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাকে এইভাবে করতে হবে, অর্থাৎ তোমাকে পুরো বিষয়টা বুঝতে হবে। আর নিজের থেকে কমে যাচ্ছে মানে কি, রেশিও করে তুমি দেখিয়ে দাও যে R2 ইকুয়াল টু R1 ইন্টু 0.89 গুণ, অর্থাৎ 0.89 গুণ কি হচ্ছে, কমে যাচ্ছে, 0.89 গুণ কি হচ্ছে, কমে যাচ্ছে। তুমি এখানেই দেখো না, R1 হচ্ছে তোমার 144 আর R2 হচ্ছে 129, যদি R1 কে তুমি 144 ধরো, R2 কে 129 ধরো, তাহলে দেখতেই পাচ্ছ R1 144 ছিল, R2 129 হচ্ছে, তার মানে কি হচ্ছে, কমে গেছে। কতটা কমেছে না, 0.89 গুণ কমেছে। বোঝা গেছে, রেশিও করে করলে কিন্তু বুঝতে পারবে। তোমরা অনেকে কি করো, প্রথমে ক্যালকুলেশন করা শুরু করো, বুঝতে পারবে না। পুরোটা বোঝা গেছে, পুরোটা বোঝা গেছে কি, উত্তর হচ্ছে স্যার বোঝা গেল না। ঠিক আছে, আরো একবার তোমাদের সামনে এটা আমি ভালো করে করিয়ে দিচ্ছি, পুরোটা আরো একবার ভালো করে আমি তোমাদের সামনে করিয়ে দিচ্ছি, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারো। তবে এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা আসবে এবং গ্রুপ ডি তে আসতে পারে। তাহলে দেখো আমাকে বলেছে এল দৈর্ঘ্যের একটা সিলভার তার যার ক্রস বিভাগীয় এলাকা এ, যেটির দৈর্ঘ্য মানে এল দৈর্ঘ্য এবং ক্রস বিভাগীয় এলাকা এ। তাহলে আমরা R1 অর্থাৎ সিলভারের ক্ষেত্রে কি বলতে পারি, সিলভারের ক্ষেত্রে বলতে পারি রো, ঠিক আছে, রো এল বাই এ বা রো 1 এল বাই এ। এবার R2 আমরা কার ক্ষেত্রে বলবো, ক্রোমিয়াম, এই তারটাকেই ক্রোমিয়াম তার দিয়ে কি করা হয়েছে, প্রতিস্থাপিত করা হয়েছে, যার দৈর্ঘ্য কত L/3, অর্থাৎ রো 2 ইন্টু L/3 ডিভাইডেড বাই ক্রস বিভাগ কত হচ্ছে 3a। তাহলে এটাকেই আমি লিখতে পারি রো 2 ইন্টু L ডিভাইডেড বাই 9 ইন্টু a, রো 2 L ডিভাইডেড বাই 9 ইন্টু a। এবার রো 1 রো 2 এর মান বসে দাও। এবার এটাকে আমরা কি করি, R2 বাই R1 করি। R2 বাই R1 করলে কি হবে দেখো, R2 এর মান কত, রো 2 ইন্টু L ডিভাইডেড বাই 9a, আর R1 এর মান কত, R1 এর মান হচ্ছে রো 1 L ইন্টু a। এবার এটাকে যখন ভাগ করবো উল্টে যাবে, তাহলে উপরে উঠে যাবে, নিচে হচ্ছে রো 1 ইন্টু L, L কেটে দাও, a কেটে দাও, কে থাকলো পড়ে, কে থাকলো পড়ে না, R2 বাই R1 ইকুয়াল টু কি হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি রো 2 ডিভাইডেড বাই 9 ইন্টু রো 1, রো 2 ডিভাইডেড বাই 9 ইন্টু রো 1, রো 2 কোনটা, রো 2 হচ্ছে এটা, আর রো 1 কোনটা, রো 1 হচ্ছে এটা। এবার তুমি R2 বাই R1 করো,
R2/R1 করলে রো টুর মান কত? রো টুর মান হচ্ছে 12.9 ইন্টু 10⁻⁻8 ডিভাইডেড বাই 9 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻8 হলো। আচ্ছা এটা কিন্তু ওহম মিটার, হ্যাঁ। 10⁻⁻8 10⁻⁻8 কেটে গেল, পয়েন্ট পয়েন্ট উঠে গেল, তাহলে আলটিমেট কি হচ্ছে 129/16 নয় 144। তাহলে কে বেশি হচ্ছে ভাই? R1 বেশি হচ্ছে, R2 কম হচ্ছে। কত গুণ কম হচ্ছে? তাহলে আমার বৃদ্ধি করুন তো কেটে গেল, কত গুণ কম হচ্ছে? না 129/144 করতে সামথিং 0.89 হচ্ছে। তাহলে 0.89 গুণ কম হচ্ছে কে? না 0.89 গুণ কম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি R2 = R1 × 0.89, অর্থাৎ 0.89 গুণ কম হচ্ছে কে? না R2 কম হচ্ছে কার থেকে? না R1 এর থেকে। বোঝাতে পারলাম? তাহলে 1 উইল বি রাইট অ্যান্সার। প্রত্যেকে ভালো করে বোঝো, আর বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ রেলওয়েতে বাংলায় যদি তোমাকে সাকসেস পেতে হয়, শিফট ওয়াইজ প্রত্যেকটা কঠিন প্রশ্ন ধরে ধরে কিন্তু এখানে বোঝানো হচ্ছে, আগেও বোঝানো হয়েছে। তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ক্লাসটিকে লাইক করো। নেক্সট দেখো বলেছে বিপজ্জনক বর্জ্য নিষ্পত্তি করার। কি বলেছে দেখো, বিপজ্জনক বর্জ্য, যে কোনো ধরনের বিপজ্জনক যদি বর্জ্য হয়, বিপজ্জনক যদি বস্তু হয়, তাকে নিষ্পত্তি করার সব থেকে ভালো পদ্ধতি কি? সব থেকে বেস্ট পদ্ধতি ল্যান্ডফিলস, মহাসাগর ডাম্পিং মানে মহাসাগরে ফেলে দেওয়া, বা ল্যান্ডের মধ্যে ফেলে দেওয়া, পুড়িয়ে ফেলা, কম্পোস্টিং। আমার একটা কথা বলো, ধরো প্লাস্টিক, প্লাস্টিক যদি আমি মহাসাগরে ডাম্পিং করি তাহলে প্লাস্টিক কি মিশে যাবে? উত্তর হচ্ছে না, মিশবে না। কম্পোস্ট যদি করি, প্লাস্টিকের কি কখনো কম্পোস্ট করা যেতে পারে? মনে করো পচা সবজি বা এই ধরনের যেগুলো মাটিতে মিশে যায় তার আমি কম্পোস্ট করতে পারলাম, বা তার আমি ল্যান্ড ফিলস করতে পারলাম, ল্যান্ডের উপর দিয়ে দিলাম। কিন্তু বাদ বাকি যে বিপজ্জনক জিনিসগুলো সেগুলো কিন্তু নষ্ট হবে না, সেগুলো কিন্তু মাটির উপর দীর্ঘদিন ধরে থেকে যাবে। তাই সেগুলোকে যদি তোমাকে যদি তোমাকে নিষ্পত্তি করতে হয়, তাহলে সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে পুড়িয়ে ফেলা। অর্থাৎ পুড়িয়ে ফেলা, অর্থাৎ আগুন ধরিয়ে দাও। তাহলে দিস ইজ ইউর রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি? উত্তর হচ্ছে ইয়েস স্যার। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোন পদটি নির্বাচন ভাবে ভেদযুক্ত ঝিল্লি জুড়ে জলের, আচ্ছা এটা একটু চেপে গেছে, জলের অণুর, কি বলছে, জলের অণুর গতিবিধি বর্ণনা করে। অর্থাৎ দেখো আমাকে প্রথমে বুঝতে হবে যে এই প্রশ্নটা কি বলেছে, নির্বাচনী ভাবে ভেদযুক্ত ঝিল্লি মানে কি। মনে করো আমাদের যে প্রাণী কোষ হয়, প্রাণী কোষের যে প্লাজমা মেমব্রেন, অর্থাৎ একদম বাইরের দিকের যে মেমব্রেন বা একদম বাইরের দিকের যে পর্দা, তাকে আমি কি বলি? প্লাজমা পর্দা। এই প্লাজমা পর্দাটা কিরকম হয়? প্লাজমা পর্দা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। কি বলা হয়? সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, অর্থাৎ নির্বাচনভাবে ভেদযুক্ত ঝিল্লি। অর্থাৎ সে চয়েস করবে যে সে কাকে ঢোকাবে বা কাকে বের করবে। তো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কিসের মাধ্যমে হয়? না ব্যাপনের মাধ্যমে হয়, নাকি অসমোসিসের মাধ্যমে হয়, নাকি বিস্তারের মাধ্যমে? উত্তর হচ্ছে অসমোসিসের মাধ্যমে হয়। দেখো আমাদের এনসিইআরটি ক্লাস 9, এনসিইআরটি ক্লাস 9 এ এই বিষয়টা লেখা হয়েছে, জলের পরিবহন ব্যাপনের নীতি মেনে হয়। জলের পরিবহন ব্যাপনের নীতি মেনে হয়, কিন্তু কোষ পর্দা, ব্যাপন মানে কি? ব্যাপন মানে অধিক ঘনত্ব থেকে লোয়ার ঘনত্বের দিকে যাবে, সেটা হচ্ছে ব্যাপন। আর অভিস্রবণ মানে যদি মাঝখানে প্রবেদক ভেদ্য বা অর্ধভেদ্য পর্দা থাকে, তাহলে কি হবে? না কম ঘনত্বের, জলের কম ঘনত্বের দিক থেকে অধিক ঘনত্বের দিকে যাবে। ঠিক আছে? কোষ পর্দা, প্লাজমা পর্দার মধ্য দিয়ে জলের পরিবহন জলে দ্রবীভূত পদার্থের পরিমাণ দ্বারা প্রভাবিত হয়। অভিস্রবণ হলো প্রবেদক ভেদ্য পর্দার মধ্য দিয়ে উচ্চ জল ঘনত্ব বিশিষ্ট স্থান থেকে নিম্ন জল ঘনত্ব বিশিষ্ট স্থানের দিকে সাম্যাবস্থা না পৌঁছানো পর্যন্ত জলের পরিবহন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উচ্চ জল ঘনত্ব মানে যেখানে জলের পরিমাণ কম থাকবে, যেখানে জলের পরিমাণ কম থাকবে সেখানে উচ্চ যে জলটা যেখানে বেশি থাকবে সেই দিকে যে ট্রান্সফার হওয়াটা, সেইটা কার মাধ্যমে হয়? না সেইটা আমাদের ভেদযুক্ত ঝিল্লি দিয়ে হয়। যেমন মনে করো আমার এমনি জল, এমনি এক বাটি জলের মধ্যে আমি ছোলার দানাকে রাখলাম, তাহলে এক বাটি জলের মধ্যে যদি ছোলার দানাকে রাখি তাহলে কি না ছোলার কোষের মধ্যে ড্রাই যে ছোলাগুলোকে, ওর মধ্যে যে জলটা, জলের কন্টেন্টটা কম রয়েছে। আর আমি যে বাটিটাই রেখেছি সেই বাটিতে জলটা বেশি রয়েছে, তাহলে সেই বাটি থেকে জলটা কি হচ্ছে? ছোলার মধ্যে প্রবেশ করছে, তাই তো? তাই ছোলাটা ফুলে উঠছে। আবার তুমি একটা কিশমিশকে তুমি যদি চিনির মধ্যে রেখে দাও, চিনি যুক্ত দ্রবণের মধ্যে রেখে দাও, তাহলে কিশমিশের মধ্যে যে পরিমাণ জল রয়েছে, তোমার চিনির দ্রবণের মধ্যে চিনির পরিমাণ বেশি রয়েছে কিন্তু জলের পরিমাণ কম রয়েছে। তাই ওখান থেকে রসটা কিভাবে বেরিয়ে আসবে চিনির দ্রবণের দিকে, ওটা চুপসে যাবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কোথায় হয়?
না হাইপারটোনিক, হাইপোটোনিক, আইসোটোনিক সলিউশনের মাধ্যমে হয়, কোষের চুপসে যাওয়া ইত্যাদি প্রভৃতি। এগুলো আমি অন্য একটা ক্লাসে তোমাদের ক্লিয়ার করব। তো আপাতত জেনে রাখো যে সিলেক্টিভলি পারমেবল মেমব্রেনে যে বাইর থেকে কোনো কিছু প্রবেশ করছে কোষের মধ্যে, এন্টার এন্ড এক্সিস্ট যে হচ্ছে, এক্সিট এন্ড এন্ট্রি যে হচ্ছে, এটা পুরোটাই কিসের জন্য হচ্ছে? অসমোসিসের জন্য হচ্ছে। কি বললাম? পুরোটা অসমোসিসের কারণে হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এই যে ডিফিউশন এন্ড অসমোসিস দেওয়া রয়েছে, পরবর্তী প্রশ্ন। খুব ভালো একটা প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন। বলছে একটি 2 কিলোওয়াট এসি, একটি 250 ভোল্ট এসি ব্যবহার করা হয় মেন, যার জন্য একটি তারের সাথে লাগানো হয় একটি 3 পিন টপ প্লাগ প্রয়োজন। নিচের কোন বিকল্পটি সঠিক নয়? দেখো 2 কিলোওয়াট একটা মেশিন আমার চলবে, ঠিক আছে, 250 ভোল্ট এসি ব্যবহার করে চলবে। একটা 3 পিন প্লাগ ব্যবহার করা হয়েছে। বলছে কোনটা সঠিক নয়? সবুজ তারটি আর্থ পিনের জন্য একদম ঠিকঠাক, আমরা দেখেছি যে আর্থের জন্য সবুজ, নিউট্রালের জন্য কালো, আর লাইভ যেটা ফেজ বলি আমরা, সেটার জন্য লাল তার ব্যবহার করা হয়। একটি ফিউজ লাইভ তারের সঙ্গে সংযুক্ত করা উচিত, এটাও ঠিক কথা, যে ফিউজ যেটা আমরা কানেক্ট করি সেটা অলওয়েজ লাইভের সাথে কানেক্টেড করি। নিরপেক্ষ তার মানে এটা নিউট্রাল তারের কথা বলছে, নিউট্রাল তারটি কালো রঙের, এটাও ঠিক, কিন্তু এইটা ঠিক না। ব্যবহার করা ফিউজ তারের উপযুক্ত মান 12 অ্যাম্পিয়ার। 12 অ্যাম্পিয়ার মানে কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে। কি করে বুঝলেন স্যার? দেখো পি ইকুয়াল টু ভি ইন্টু আই, তাহলে আই আমার কত পাস করতে হবে? না আই পাস করতে হবে পি ডিভাইডেড বাই ভি। পি কত? 2 কিলোওয়াট, অর্থাৎ 2 কিলোওয়াট মানে 2000 ওয়াট। 2000 বাই 250, ওটা শূন্য শূন্য কেটে গেল, 25 8 200, ওটা 8 অ্যাম্পিয়ার কারেন্ট আনবে। কিন্তু এখানে দেখছি 12 অ্যাম্পিয়ার, মানে অনেকটা বেশি। এতটা বেশি গেলে তো যন্ত্রটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? বেশি যদি 12 অ্যাম্পিয়ার, খুব ম্যাক্স টু ম্যাক্স 9 অ্যাম্পিয়ার আমি এটা করতে পারি, কিন্তু উপযুক্ত 12 অ্যাম্পিয়ার, এটা পুরোপুরি ভুল, প্রায় ডবল হয়ে যাচ্ছে, মানে 1.5 গুণ হয়ে যাচ্ছে প্রায়। তো 12 অ্যাম্পিয়ার কিন্তু আমরা ব্যবহার করবো না, আমরা 9 অ্যাম্পিয়ার ব্যবহার করবো। 12 অ্যাম্পিয়ার হলে কি হবে? যদি 10 অ্যাম্পিয়ার ঢুকে যায় তাহলে ওটা পুরোপুরি কেটে যাবে, অর্থাৎ 8 থেকে 9 অ্যাম্পিয়ারের তার কিন্তু আমরা ব্যবহার করবো, যাতে কি হয়, মানে আমরা ফিউজ দ্বারা ব্যবহার করবো, যাতে কি হবে, ওর থেকে বেশি গেলে যন্ত্র তো খারাপ হয়ে যাবে, ওর থেকে বেশি যাতে না যেতে পারে। 12 অ্যাম্পিয়ার মানে তো অনেক কারেন্ট হয়ে যাচ্ছে, বোঝা গেছে? দেখো এই যদি আমার একটা হয়, তাহলে এখানে কি হচ্ছে? আর্থিং সবুজ তার, নিউট্রাল কালো তার, লাইভ হচ্ছে লাল তার, এবং ফিউজ, এটা যদিও একটা র্যান্ডম পিকচার, তাই এখানে 13 অ্যাম্পিয়ার লেখা রয়েছে, বাই দ্য ওয়ে। চলো পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোষগুলির মধ্যে কোনটি উদ্ভিদের ভাস্কিউলার টিস্যুর অংশ নয়? ভাস্কিউলার টিস্যু মানে কি? যে টিস্যুগুলো দিয়ে উদ্ভিদের জল এবং খাদ্যদ্রব্য পরিবহন হয় তাকে বলা হয় ভাস্কিউলার টিস্যু। যেমন জাইলেম, হ্যাঁ, এবার দেখো জাইলেম, ট্রাকিডস, প্যারেনকাইমা, এগুলো তো জাইলেমেরই পার্ট, তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু ভাস্কুলার টিস্যুর অংশ। বাট কোলেনকাইমা, কোলেনকাইমাটা কি? কোলেনকাইমাটা হচ্ছে স্থায়ী কলা। স্থায়ী কলা কি টাইপের স্থায়ী কলা? না সরল স্থায়ী কলা। সরল স্থায়ী কলার মধ্যে কে কে রয়েছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলো প্রত্যেকটা কিন্তু স্থায়ী কলা, এগুলো কিন্তু ভাস্কুলার টিস্যুর অংশ নয়। ভাস্কুলার টিস্যু কারা? একটা হচ্ছে জাইলেম, আর একটা হচ্ছে ফ্লোয়েম। এরা হচ্ছে ভাস্কুলার টিস্যুর পার্ট, বোঝা গেল? এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, এরা হচ্ছে ভাস্কিউলার যে টিস্যু তার একটা কিন্তু পার্ট। ক্লিয়ার হয়েছে? পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। কি বলেছে? নিচের কোন রোগে আমরা প্রতিদিন যে সমস্ত ছোটখাটো সংক্রমণের মুখোমুখি হই তার সাথেও শরীর লড়াই করতে পারে না? অর্থাৎ পরিষ্কারভাবে যে কথাটা বলতে চেয়েছে, যে তোমার শরীরের যে অনাক্রম্যতা বা ইমিউনিটি পাওয়ারটা, সেই ইমিউনিটি পাওয়ারটা টোটালি মানে টোটালি ডাউন করে দেয়, মানে ইমিউনিটি পাওয়ারটা টোটাল নষ্ট করে দেয়, শেষ করে দেয়। সেরকম একটা রোগের নাম কি? দেখো নিউমোনিয়া তো আমাদের বুকে হয়, অর্থাৎ আমাদের ফুসফুসের মধ্যে হয় ঠান্ডা লাগা থেকে, নিউমোনিয়াল কক্কাস ব্যাকটেরিয়া আক্রমণের দ্বারা, এটা তো হবে না, এটা তো আমাদের ফুসফুস আক্রান্ত হয়। 2 নম্বরটা রয়েছে এইচআইভি এইডস, এটা একদম ঠিক, ঠিক আছে। অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ ইমিউনো সিস্টেমটা ডেফিসিয়েন্ট হয়ে যাবে, অর্থাৎ ইমিউন সিস্টেমটা ভেঙে পড়বে। এইচআইভি আক্রমণের ফলে কি হয়? আমাদের ইমিউন সিস্টেমটা টোটালি ব্রেকডাউন হয়, যাতে জ্বর, সর্দি, নানা রকমের রোগ, মাল্টিপল ডিজিজ আমাদের শরীরে অ্যাটাক করে, ঠিক আছে। টাইফয়েড এবং গনোরিয়া তো হবেই না। পরবর্তী প্রশ্ন, ব্লিচিং পাউডারের উপস্থাপন করা। আচ্ছা ব্লিচিং পাউডার কোথা থেকে প্রস্তুত করা হয়? না ব্লিচিং পাউডার হচ্ছে ক্লোরিন থেকে প্রস্তুত করা হয়, ক্লোরিনকে নিয়ে আমরা ব্লিচিং পাউডার প্রস্তুত করতে পারি। তো সেটা কি আছে? না CaOCl2, অর্থাৎ CaOH এর সঙ্গে ক্লোরিন যদি মেশাই আমরা, তখন আমরা ব্লিচিং পাউডার পাই এবং জল পাই, ঠিক আছে। এবং ব্লিচিং পাউডারে জল দিলে আমরা ক্লোরিন গ্যাস পাই। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হয়। একটা তো আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ক্লোরিন মিশিয়ে ব্লিচিং পাউডার পাচ্ছি,
আর ব্লিচিং পাউডারের সঙ্গে যদি জল দিই তাহলে কোন গ্যাস পাওয়া যায়? ক্লোরিন গ্যাস। এই জিনিসগুলো মনে রাখলে পরীক্ষায় তোমরা অনেকটা কিছু এগিয়ে যেতে পারবে। নেক্সট প্রশ্ন, যখন একটি রশ্মি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয় তখন প্রতিসৃত রশ্মিটি অতিক্রম করবে, অর্থাৎ কোনটা দিয়ে যাবে প্রতিসৃত রশ্মি? আগে বোঝো প্রশ্নটা কি বলতে চাইছে। মনে করো এটা আমার একটা উত্তল লেন্স, এটা হচ্ছে একটা উত্তল লেন্স, এটা তার আলোক কেন্দ্র, এটা তার প্রধান অক্ষ, এটা একটা উত্তল লেন্স। এবার এইটা যদি প্রধান অক্ষ হয় এর সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ আসবে, কি হবে না এর সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ আসবে, আলোক রশ্মি গুচ্ছ এসে কি হবে এইখানটা একটা পয়েন্টে মিট করবে, এইখানটা একটা পয়েন্টে কিন্তু মিট করবে, এইভাবে আসবে, এইভাবে এসে এইখানটা পয়েন্টে মিট করবে। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে কি বলবো? এই পয়েন্টটাকে আমি বলবো ফোকাস। এই পয়েন্টটাকে কি বলবো? ফোকাস পয়েন্ট। অর্থাৎ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল যে আলোক রশ্মিগুলো লেন্সের মধ্য দিয়ে যাওয়ার পর প্রতিসৃত হয়ে কোথায় মিশছে? না ফোকাসের মধ্যে মিশছে বা ফোকাস দিয়ে যাচ্ছে। তাহলে কি বলবো? প্রধান ফোকাস অতিক্রম করবে, প্রধান ফোকাস দিয়ে বিষয়টা অতিক্রম করবে। তাহলে যখন একটা আলোক রশ্মি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয় তখন প্রতিসৃত রশ্মিটা, প্রতিসৃত কেন বলছে? কারণ দেখো একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাচ্ছে। আমরা যখন দর্পণ দেখি সেখানে প্রতিফলন হয়, কিন্তু আমরা যদি লেন্স দেখি সেখানে প্রতিসরণ হয়। তাহলে এখানে কি হবে? প্রতিসরণ এবং সেটা প্রধান ফোকাসে মিলিত হবে। পরবর্তী প্রশ্ন দেখানো হয়েছে ছবি, পরবর্তী দেখো এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি তোমাদের বলছি এখনই। বলছে অ্যালকিন সিরিজের দ্বিতীয় সদস্যের আণবিক সূত্র কি? অর্থাৎ জেনারেল তোমাকে দ্বিতীয় সিরিজ যেটা রয়েছে মানে একদম সেকেন্ড যে মৌলটা সেটা কি রয়েছে, সেটা কোনটা রয়েছে। দেখো আমাকে প্রথম বুঝতে হবে যে অ্যালকেন, এই অ্যালকেনের সাধারণ সংকেত কি? না CnH2n+2। অ্যালকিনের সাধারণ সংকেত কি? অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। আর অ্যালকাইনের সাধারণ সংকেত কি? প্রচুর প্রশ্ন কিন্তু 2024-এ তোমাদের যে টেকনিশিয়ান, তোমাদের যে জেই, তোমাদের এএলপি প্রত্যেকটা পরীক্ষায় এসছে। অ্যালকাইনের কি হবে? CnH2n-2। তাহলে আমরা একটা কথা বললাম, যদি মিথেন বলি, মিথেন সেটা কার প্রথম যৌগ হবে? দেখো CH4। কিন্তু এরকম কি কোনো প্রথম যৌগ অ্যালকিনের হতে পারে? অ্যালকিনের কি হতে পারে? দেখো সি যদি আমি একটা দেই তাহলে এইচ কটা হবে? এইচ দুটো হবে। কিন্তু ভাই সি আর এইচ দুটো, সি দিয়ে এইচ দুটো থাকা কি কখনো পসিবল? C1 দিলে H2, CH2 হচ্ছে, CH2 কখনো যৌগ থাকা পসিবলই না। কেন? মনে করো সি, এখানে আমি যদি এইচ দিই আর এখানে এইচ দিই, কখনো তো পসিবল নয় CH2 থাকা। তাহলে CH2 থাকা কিন্তু কখনো পসিবল হবে না। তাই আমি CH2 টা এখানে করতে পারবো না। কি বললাম? CH2 টা এখানে করতে পারবো না অ্যালকিনের ক্ষেত্রে। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে প্রথম যে যৌগটা উৎপন্ন হবে সেটা কি হবে? আর এখানে অ্যালকিন করতে গেলে কার্বন কার্বন ডবল বন্ড দিতে হবে। এখানে একটা কার্বনে অ্যালকিন তো হবে না, একটা কার্বনে তো অ্যালকিন হবে না, কার্বন কার্বন ডবল বন্ড হবে। বুঝতে পেরেছো? অনেকে কি করবে, সি এরকম এইচ এইচ দিয়ে দেবে, এটা তো হয় না কখনো। এটা কি হয়? এরকম বন্ড কখনো হতে পারে না, তাই এই ভুলটা করবে না কেউ। কার্বন কার্বন ডবল বন্ড, কার্বন হাইড্রোজেন কিন্তু ডবল বন্ড নয়, তাহলে এটা হবে না। তাহলে অ্যালকিনের প্রথম যৌগটা কি হবে? অ্যালকিনের প্রথম যৌগ হবে C2H4। অনেকে কি করবে, দ্বিতীয় দেখে C2H4 অ্যান্সার করে দেবে। না, C2H4 হচ্ছে অ্যালকিনের প্রথম যৌগ, প্রথম। C2H4 নাম কি? C2H4 এর নাম কি? ইথিন। ইথিন কি করে হবে স্যার? সি ডবল বন্ড 1 2 3 4, দেখো কার্বনের চারটা মিলেছে, কার্বনের চারটা মিলেছে, এবার এইচ 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 দিয়ে দাও, তাহলে হয়ে গেল ইথিন। এইবার বলেছে দ্বিতীয়, দ্বিতীয় মানে অ্যাকচুয়ালি 3 নম্বর, যেটা কার্বন তিনটে থাকবে। তাহলে কার্বন তিনটে যদি থাকে তাহলে কি হবে? C3 আর 3 2 6 C3H6, তাহলে কি এর নাম কি? প্রোপিন। এর নাম হচ্ছে প্রোপিন। এইটা হচ্ছে দ্বিতীয়, এইটা হচ্ছে দ্বিতীয় C3H6। ক্লিয়ার হয়েছে? এইটা অনেকে ভুল করে C2H4 দাগাবে, কারণ বলেছে 2 আর দ্বিতীয় মানে C2 দিয়ে ভুল করবে, এটা ভুল করলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে। অ্যালকিনের দ্বিতীয় সদস্যকে, অ্যালকিন শুরু হচ্ছে C2H4 থেকে, ইথিন থেকে। যদি আমরা অ্যালকাইন বলি, অ্যালকাইন শুরু হবে C2H2 থেকে, ইথাইন থেকে। ইথাইন থেকে অ্যালকাইন কিন্তু শুরু হবে, বোঝা গেছে? কিন্তু অ্যালকেন শুরু হবে মিথেন থেকে। আর এর দ্বিতীয়কে, এর দ্বিতীয় হচ্ছে C2H6 অর্থাৎ ইথেন। ইথেন যেটাকে আমরা বলছি। ক্লিয়ার করতে পেরেছি পুরো বিষয়টা? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট প্রশ্ন। খাদ্যের চর্বি
ক্ষুদ্রান্তে বড় গ্লোবিউল গঠন করে কেন? ক্ষুদ্রান্তে বড় বড় গ্লোবিউলস গঠন করে খাদ্যের যে ফ্যাট থাকে, এবং সেই ফ্যাট গ্লোবিউলস গুলোকে ভাঙে কে না, সেই ফ্যাট গ্লোবিউলস গুলোকে ভাঙবে হচ্ছে আমাদের যে পিত্ত, সেই পিত্তটা এসে ফ্যাট গ্লোবিউলস গুলোকে ছোট ছোট ফ্যাট গ্লোবিউলসে রূপান্তরিত করবে। তারপর সেখানে আর কি যে লাইপেজ উৎসেচক, যেটা হচ্ছে আমাদের অগ্নাশয় থেকে ক্ষরিত হয়, সেটা কাজ করবে। কারণ পেটে খাবার মন্থনের সময় চর্বি, ফাইবারস, কার্বোহাইড্রেটের মধ্যে আটকে যায়, এটা একদম ভুল। প্রোটিন এবং চর্বি একত্রে আঠালো পদার্থ তৈরি করে, একদম নয়। কারণ পাকস্থলীতে উৎপন্ন জলীয় যে সারিগুলো রয়েছে তাতে চর্বি ভালোভাবে মেশে না, একদম ঠিক। অর্থাৎ পাকস্থলীতে উৎপন্ন যে জলীয় যে অংশটা, তার সাথে কিন্তু চর্বিটা ভালোভাবে মিশছে না, যার জন্য বড় বড় গ্লোবিউলস হয়ে যাচ্ছে, এটা একদম ঠিক রয়েছে। ঠিক আছে, কারণ পাকস্থলী লাইপেজ, পাকস্থলীতে তো লাইপেজ নেই। লাইপেজ কোথা থেকে আসে? লাইপেজ হচ্ছে প্যানক্রিয়াস থেকে উৎপন্ন হয় বা অগ্নাশয় থেকে উৎপন্ন হয়, যেটা ক্ষুদ্রান্তে চলে আসে। মনে রাখবে, ট্রিপসিন কোথা থেকে উৎপন্ন হয়? ট্রিপসিন অগ্নাশয় থেকে উৎপন্ন হয়। লাইপেজ কোথা থেকে উৎপন্ন হয়? অগ্নাশয় থেকে। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, অ্যামাইলেজ দু প্রকার। একটা হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ, যেটা আমাদের স্যালিভাতে একটা লালার মধ্যে থাকে, যেটা মুখের মধ্যে কি করে না সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে রূপান্তরিত করে। একটা অ্যামাইলেজ থাকে আমাদের প্যানক্রিয়াসের মধ্যে, যেটা ক্ষুদ্রান্তে ক্ষরিত হয়। ঠিক আছে, এই তিনটেই কোথায় ক্ষরিত হবে? প্যানক্রিয়াটিক লিখে দিচ্ছি, তিনটেই ক্ষুদ্রান্তের মধ্যে ক্ষরিত হবে। এবং ট্রিপসিন কাজ করবে কিসের ওপর? প্রোটিনের ওপর। লাইপেজ কাজ করবে ফ্যাটের ওপর। এবং অ্যামাইলেজ কাজ করবে গ্লুকোজের ওপর বা কার্বোহাইড্রেটের ওপর বলে দিতে পারি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। প্রধান অক্ষের একটি বিন্দু যা একটি গোলাকার আয়নার বক্রপৃষ্ঠ থেকে সমান দূরত্বে অবস্থিত। গোলাকার আয়নার, দেখো এইটা যদি একটা গোলাকার আয়না হয় বা এটা যদি একটা অবতল আয়না হয়, এটা যদি একটা অবতল আয়না হয়, আমরা কি বলতে পারি না, দেখো এইখানে যদি এর সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র হয়, তাহলে বক্রতা কেন্দ্র প্রধান অক্ষের উপর একটি বিন্দু যা একটি গোলাকার বক্রপৃষ্ঠ থেকে সমান দূরত্বে অবস্থিত। তাহলে এই যে বিন্দুটা, এখান থেকে যা ডিস্টেন্স, এখান থেকেও তাই ডিস্টেন্স। এটা কি বিন্দুটা? কি ফোকাস। অর্থাৎ ফোকাস কিন্তু মেরু এবং সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে অবস্থান করে। তাহলে সঠিক উত্তর কি হবে? প্রধান ফোকাস। ক্লিয়ার? নেক্সট, নিচের কোন কলয়েডে একটি তরল বিচ্ছুরণ, অর্থাৎ একটি তরল বিস্তৃত মাধ্যম এবং বিস্তৃত দশা, অ্যাকচুয়ালি বিস্তৃত দশা, তরল হচ্ছে বিস্তৃত দশা, ভালো করে বোঝো। বিস্তৃত দশা হচ্ছে তরল। বিস্তৃত দশা মানে কি? মনে করো একটা, এখানে একটা জল রয়েছে, জলের মধ্যে আমি তেল ফেলে দিলাম, জলের মধ্যে আমি তেল ফেলে দিলাম। তেল ফেলে দিলে কি হবে? তেলগুলো এরকম এরকম করে ঘোরাফেরা করবে তেলগুলো। তাহলে তেলগুলো যদি এরকম করে ঘোরাফেরা করে, এটা আমি বলবো জল ও তেলের মিশ্রণ। এটাও একটা কলয়েড, জল তেলের মিশ্রণ একটা কলয়েড, তোমরা জানো। তো এই তেলটা কি? তেলগুলো ইতস্ততভাবে ঘোরাফেরা করছে, তেলটা হচ্ছে বিস্তৃত দশা। তেলটা হচ্ছে বিস্তৃত দশা, যাকে আমরা দ্রবণের ক্ষেত্রে দ্রাব বলি। যাকে আমরা দ্রবণের ক্ষেত্রে দ্রাব বলি, এটা অনেকে বুঝতে পারে না। আর জলটা যেটা, এই যে জলটা, এই জলটা হচ্ছে কি? বিস্তার মাধ্যম। অর্থাৎ যেখানে বিস্তৃত দশাটা রয়েছে, যার উপর রয়েছে, সেটাকে আমরা বলছি বিস্তার মাধ্যম। তো এই যে এখানে যে এক্সাম্পলস গুলো দিয়েছে, এর মধ্যে বলছে যে তরল হবে কোনটা? না, তরল হবে বিস্তৃত দশাটা। বিস্তৃত দশাটা তরল হবে, এবং বিস্তার যে মাধ্যমটা, সেই বিস্তার মাধ্যমটা কঠিন হবে। একটা ক্লাস 9-এ ছক দেওয়া ছিল, সেটা হচ্ছে এই ছকটা। এখানে খুব সুন্দর করে লিখেছিল বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম। এখানে কি বলেছে? বিস্তৃত দশাটা হচ্ছে তরল হবে। দেখো বিস্তৃত দশার তরল কোনটা? এটাও তরল রয়েছে, এটাও তরল রয়েছে। কিন্তু বিস্তার মাধ্যম এখানে তরল, আর এখানে বিস্তার মাধ্যম কঠিন। এই যে তরল আর কঠিন, এখানে কে? দেখো এখানে তরল এবং কঠিন আমরা পেয়েছি। তরল কঠিনে কাকে পেয়েছি ভাই? জেল পেয়েছি, জেল। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? জেল হবে। কি বললাম বুঝতে পেরেছো? তরল হচ্ছে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন, কঠিন বিস্তার মাধ্যম। তাহলে তরল যদি বিস্তৃত দশা হয়, বিস্তার মাধ্যম যদি কঠিন হয়, তাহলে সেটা কি হবে? জেল হবে, জেলি। কি বললাম বুঝতে পেরেছো? জেল হবে। আর সল কোনটা হবে? বিস্তৃত দশা যদি কঠিন হয়, বিস্তৃত দশা যদি কঠিন হয়, আর বিস্তার মাধ্যম যদি তরল হয়, এই দেখো বিস্তৃত উল্টোটা যদি হয়, তখন সেটা সল হবে। সলের ক্ষেত্রে কি হচ্ছে? তরল আর কি মানে কঠিন হচ্ছে বিস্তৃত দশা, আর তরল হচ্ছে বিস্তার মাধ্যম। দেখো এই যে কঠিন হচ্ছে বিস্তৃত দশা আর তরল হচ্ছে বিস্তার মাধ্যম। কিন্তু আমাকে প্রশ্নে কি বলেছে? আমাকে বলেছে তরল বিস্তৃত দশা এবং কঠিন বিস্তার মাধ্যম। তাহলে সঠিক উত্তর হবে জেল। এই জিনিসগুলো তোমরা ভুলে যেও না। আর এই জায়গাটা পুরো কমপ্লিট করে না, এটা 2024-এ সুপার ডুপার হিট টপিক ছিল। মানে তোমরা যদি টেকনিশিয়ানটা করো, তাহলে দেখবে প্রিভিয়াস প্রশ্নগুলো, যেগুলো আমি অনেকগুলো করিয়েছি, আরো বাকি প্রচুর পার্টস বাকি রয়েছে,
করাবো, দেখবে এই ধরনের প্রশ্নে পুরো ভরিয়ে দিয়েছে, তাই এইগুলো কিন্তু তোমরা করবে। পরবর্তী প্রশ্ন, বৃষ্টিপাতের পর দেখো কি বলেছে প্রশ্নে, প্রশ্নে বলেছে যে বৃষ্টিপাতের পর বায়ুমণ্ডলে স্থগিত জলের ফোঁটা দ্বারা একটি রংধনু তৈরি হয়। বায়ুমণ্ডলে যখন জলের ফোঁটা থাকে সেখানে একটা রামধনু বা রংধনু তৈরি হয়। এর জন্য দায়ী কি? এর জন্য তিনটে ঘটনা দায়ী রয়েছে। বিক্ষেপণের ঘটনা কোনো এখানে নেই, আর শুধু প্রতিসরণ শুধু প্রতিফলন হবে না, প্রতিসরণ হবে, বিচ্ছুরণ হবে, বিচ্ছুরণের জন্যই তো সাতটা আলোতে ভাঙবে সেটা, এবং মাঝখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে এবং তার জন্য চকচক দেখাবে। অর্থাৎ এই তিনটে জিনিস আমরা দেখতে পাবো। কোথায় লেখা রয়েছে স্যার? এটা কিন্তু ক্লাস 10 এনসিইআরটি আলোর পরবর্তী যে চ্যাপ্টার সেখানে রয়েছে। রামধনু একটি প্রাকৃতিক বর্ণালী যা বৃষ্টির পর আকাশে দেখা যায়। বায়ুমণ্ডলে অবস্থিত ছোট ছোট জলবিন্দু দ্বারা সূর্যের আলোর বিচ্ছুরণের ফলে এটি সৃষ্টি হয়। দেখতে পাচ্ছ বিক্ষেপণের ঘটনা এখানে নয়, বিক্ষেপণ হচ্ছে ধূলিকণা, আকাশ সাদা, আকাশ নীল, এগুলো হচ্ছে বিক্ষেপণ। বিচ্ছুরণ হচ্ছে স্ক্যাটারিং, প্রিজমের ঘটনা, বিচ্ছুরণ। এইখানে যে ছোট ছোট জলবিন্দু দ্বারা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিচ্ছুরণ, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে? আলোর বিচ্ছুরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং প্রতিসরণ, তিনটে জিনিস আমরা একসাথে এখানে দেখতে পাই। এই যে প্রতিষ্ঠিত, বিচ্ছুরিত, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি মেনশন রয়েছে, একদম লাইন তুলে তুলে প্রশ্ন হয়েছে। যারা লাইন বাই লাইন এনসিইআরটি বুঝতে চাও একদম প্রথম থেকে, অবশ্যই পেইড ব্যাচে জয়েন করতে পারো, অথবা আদারওয়াইজ এই ক্লাসগুলো করতে পারো এবং বাড়িতে এনসিইআরটি পড়তে পারো। কেন এইচআইভি সংক্রমিত হওয়া এড়ানোটা গুরুত্বপূর্ণ? কারণ সত্যি কথা বলতে এইচআইভির কোনো চিকিৎসা নেই, এইচআইভির কোনো চিকিৎসা নেই, জাস্ট আমরা আর কি এইচআইভিটা সংক্রমণটা এড়ানো ছাড়ার কোনো চিকিৎসা নেই। চলো, আচ্ছা তোমাদের যেহেতু এইবারে সিবিএসসি এনসিইআরটি সিলেবাস থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেহেতু পিরিয়ডিক টেবিল এবং আরো অন্যান্য চ্যাপ্টার গুলো বাদ দিয়েছে, 5 কিংডম ক্লাসিফিকেশন, তাই ওইগুলো আমি কিছু কিছু কোশ্চেন অ্যাভয়েড করছি, বাট তাও কিছু কোশ্চেন তোমাদের করে, যেমন হেনলি মোজলের মতে মৌলের নিম্নলিখিত বৈশিষ্ট্যের মধ্যে কোনটি তার পারমাণবিক ভরের চেয়ে বেশি মৌলিক সম্পত্তি, মানে বেশি মৌলিক আর কি প্রপার্টি যদি বলি, বেশি মৌলিক প্রপার্টিটাকে সম্পত্তি করে দিয়েছে, বেশি মৌলিক বৈশিষ্ট্য বা প্রপার্টি যদি বলি, তো সেটা আমরা কি বলবো? পারমাণবিক সংখ্যা। অর্থাৎ মোজলের যে পিরিয়ডিক টেবিল, যেটাকে আমরা আধুনিক পর্যায় সারণী বলছি, যে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আধুনিক পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে গঠিত? না একটা মৌলের পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে গঠিত। ড্রোবেরিনা, মেন্ডেলিভ, এগুলো কিসের উপর ভিত্তি করে গঠিত? এগুলো কিসের উপর ভিত্তি করে গঠিত? না এগুলো কিন্তু পারমাণবিক ভরের উপর ভিত্তি করে গঠিত, অ্যাটমিক ওয়েটের উপর ভিত্তি করে গঠিত। এটা হচ্ছে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। পরবর্তী প্রশ্ন বলছে NaOH H2SO4 Na2SO4 2H2, এটা কি ধরনের বিক্রিয়া? দেখতেই পাচ্ছ এখানে একটা ক্ষার, এখানে একটা ক্ষার, এখানে একটা অ্যাসিড, এখানে কি উৎপন্ন হয়েছে? এখানে একটা সল্ট উৎপন্ন হয়েছে, এখানে ওয়াটার উৎপন্ন হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে? ক্ষার অ্যাসিডের বিক্রিয়া, সল্ট ওয়াটার উৎপন্ন, তাহলে WH একটা নিউট্রালাইজেশন বিক্রিয়া, নিউট্রালাইজ করছে। কে কাকে নিউট্রালাইজ করছে? অ্যাসিডটা ক্ষারকে, ক্ষারটা অ্যাসিডকে, দিয়ে লবণ এবং জল উৎপন্ন। ইজি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বাতাসে উপস্থিত ম্যাগনেসিয়াম অক্সাইড পোড়ালে ম্যাগনেসিয়াম অক্সাইড, বাতাসে উপস্থিত ম্যাগনেসিয়াম পোড়ালে ম্যাগনেসিয়াম অক্সাইড জড়িত প্রতিক্রিয়ার ধরন নির্বাচন করো। দেখো এটা একদম তোমাদের এনসিইআরটি তে রয়েছিল, ম্যাগনেসিয়ামকে পুড়িয়েছি, তাহলে পোড়ালে যখন কোনো কিছু পোড়াও তার কি হয় বলতো? জারণ হয়। কেন? না অক্সিজেন তার সঙ্গে যুক্ত হয়। Mg+O2 সমান 2mgO, অর্থাৎ 2mg+O2 সমান 2mgO। এখানে কি হচ্ছে দেখো, ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে Mg উৎপন্ন করে, তার মানে কি হবে? জারণ বিক্রিয়া হচ্ছে, জারণ। সঠিক উত্তর হবে জারণ। জারণ কাকে বলি আমরা? যখন কোনো বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয় বা হাইড্রোজেন বিযুক্ত হয়, মানে হাইড্রোজেন বেরিয়ে যায় বা অক্সিজেন যুক্ত হয়, তখন তাকে আমরা জারণ বিক্রিয়া। বোঝা গেছে? তাহলে এখানে সঠিক উত্তর হবে জারণ বিক্রিয়া। ক্লিয়ার করতে পেরেছি আমি? আমি ক্লিয়ার করতে পেরেছি কি? তুমি বলবে ইয়েস স্যার ক্লিয়ার। যেমন ধরো জ্বালানির দহন, জ্বালানি দহন করলে কি হবে? জ্বালানির মধ্যে কার্বন রয়েছে, সেটা O2 এর সঙ্গে যুক্ত হবে, দিয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তাহলে এটাও তো একটা জারণ বিক্রিয়া। নেক্সট, বাহ, এটা একটা খুব ভীষণ ভালো প্রশ্ন। এটা করতে গেলে তোমাদের একটু ভুল হতে পারে, তাই একটা ভালো করে করাচ্ছি, ভালো করে বুঝবে। দেখো রোধ দিয়েছে কত? 0.7 ওহম, দৈর্ঘ্য কত দিয়েছে? 1 মিটার, এবং ব্যাস দিয়েছে 0.2 মিলিমিটার, এখানে কিন্তু মিলিমিটারে দিয়েছে। তারের উপাদানের রোধাঙ্ক চেয়েছে তোমার, ভালো করে বুঝবে, সুন্দর করে বুঝাচ্ছি, ধরে ধরে বুঝাচ্ছি। তাহলে দেখো আমরা কি জানি, আমরা ধরো মনে করছি এটা একটা তার, তাহলে এই যে তারটা এইখানটা আমাকে ব্যাস দিয়ে দিয়েছে, আমাকে ব্যাসার্ধ বের করতে হবে, ঠিক আছে? আর দৈর্ঘ্য দিয়েছে 1 মিটার, আর ব্যাসটা আমাকে মিলিমিটার দিয়েছে, তাহলে এটাকে মিটারে নিয়ে আসতে হবে, তারপর অঙ্কটা হবে। আচ্ছা আমি কি জানি, আর ইকুয়াল টু কি হয়? রো ইন্টু এল বাই এ,
ঠিক আছে, এ মানে কি, এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদ অর্থাৎ এইটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল। তাহলে আমাকে এখানে ব্যাস দিয়ে দিয়েছে, তাহলে 0.2 মিলিমিটার ব্যাস মানে 0.1 মিলিমিটার কি ব্যাসার্ধ, একই না? তাহলে আর ইকুয়াল টু কত, 0.1 মিলিমিটার। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার কত হচ্ছে না, পাই আর স্কোয়ার হচ্ছে যে 0.1 আমরা করব, আচ্ছা পাই আর স্কোয়ার করছি, তাহলে 22/7 ইন্টু ইন্টু 0.1 মিলিমিটারের স্কোয়ার। এবার আমাকে একটা কথা বলো, 0.1 মিলিমিটার মানে কত মিটার? তাহলে 0.1 ডিভাইডেড বাই 1000, কারণ আমরা মিলিমিটার থেকে মানে মিটার, 1 মিটার সমান কত মিলিমিটার, 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। তাহলে 0.1 মিলিমিটার বাই 1000 এত মিটার, বোঝা গেছে? এবার তুমি একটা কাজ করো, তুমি এটাকে আর একটু ক্যালকুলেট করে 1 বাই নিচে 1 এর পেছনে 5টা শূন্য দিয়ে দাও, 1000, হ্যাঁ 4টা শূন্য দিয়ে দাও, দিয়ে দিয়েছো। তাহলে এখানে এইটা স্কোয়ার করো, দেখো কতটা ইজি হয়ে যাবে, এইটা স্কোয়ার করে দাও। তাহলে আলটিমেট কি হচ্ছে, 22/7 ইন্টু 1/1 1 2 3, অর্থাৎ তুমি এটা না করে 10⁻⁻8 করে দাও, মানে 1/10⁸ করে দাও, 1/10⁸ করে দাও, কারণ একের পেছনে 8টা শূন্য মানে 10⁸। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এইটা কিসের মান বেরোলো, এইটা বেরোলো আমার এর মান, এই যে এটা, এই যে পাই আর স্কোয়ার সমান এ, এটা এর মান বেরোলো। এইবার তুমি আর এর জায়গায় বসাও। আচ্ছা, আমায় কি বের করতে হবে, আমাকে রোটা বের করতে হবে। রো ইকুয়াল টু কি হচ্ছে না, রো ইকুয়াল টু আর এ ডিভাইডেড বাই এল। আর কত দিয়েছে ভাই, 0.7 ইন্টু 22/7 ইন্টু 1/10⁸ ডিভাইডেড বাই কত হচ্ছে দেখো, এ এর ডিভাইডেড বাই এল, সরি ডিভাইডেড বাই এল, আর এ বাই এল, রো তো আমাকে রোধাঙ্ক বের করতে হবে, কত দিচ্ছে 1 মিটার। এ ভাই নির্ঝঞ্ঝাট লোক, কোনো এর চাপ নেই। এবার তুমি একটা কাজ করে ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশনটা ভালো করে মনোযোগ সহকারে দেখো, ক্যালকুলেশনটা মনোযোগ সহকারে একটু দেখবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, 1 মিনিট, প্রশ্নটা একটু ছোট করে দিই, বুঝতে পারবে। ক্যালকুলেশন মনোযোগ সহকারে দেখবে, দেখো 0.7 রয়েছে, তাহলে এইটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এরকম করে যে রো ইকুয়াল টু 7 ইন্টু 22/7 ইন্টু 10⁸ এটা নিচে নামিয়ে দিলাম। ঠিক আছে, এটা করলাম, এটা করতে পারি আরামসে, ইয়েস অর নো, ইয়েস স্যার। আচ্ছা 7 যেহেতু করেছি, 0.7 ছিল, এখানে আর একটা 10 দিয়ে দাও, তাহলে 10⁹ হচ্ছে। তাহলে আলটিমেট কি হচ্ছে, 7 7 কেটে যাচ্ছে, দেখো 0.7 কে আমি 7/10 লিখতে পারি তো, তাহলে সেই 7/10, এই যে 7, এই যে 10, 7/10 আর 22, আর এখানে 7 ছিল, 22/7টাকে এরকম করে লিখেছে, 10⁸ নিচে লিখেছি, বুঝতে পেরেছো? এবারে কি হচ্ছে দেখো, 22 ইন্টু 10⁻⁹ কেন 10⁸ ইন্টু 10 মানে 10⁹, ওপরে উঠে গেলে 10⁻⁹। এবার অপশন গুলো তুমি দেখো, অপশন গুলো দেখো, অপশন গুলো বোঝা যাচ্ছে না, একটা মিনিট একটু ওয়েট করে যাও, অপশন গুলোকে আমি একটু ঠিকঠাক করে দিই। এবার দেখো অপশন গুলো দেখো, 2.2 ইন্টু 10⁻⁻8, আমি তোমাদের কি বলেছিলাম, পয়েন্টকে যদি তুমি বাম দিকে সরাও তাহলে এখানে মাইনাসের পরিমাণটা বাড়ে, আর ডান দিকে সরালে মাইনাসের পরিমাণ কমে, অর্থাৎ 2.2 ইন্টু 10⁻⁻8 আমরা লিখতে পারি। এই 22 ইন্টু 10⁻⁹ কে আমরা 2.2 ইন্টু 10⁻⁸ লিখতে পারি, অর্থাৎ অপশন এ উইল বি ইউর রাইট অ্যান্সার। অপশন এ উইল বি ইউর রাইট অ্যান্সার। কেন লিখতে পারি স্যার, আরো ক্যালকুলেশন করে দেখিয়ে দিই। মনে করো 22/10 ইন্টু 10⁻⁹ ইন্টু 10 লিখতে পারি, তাহলে 10 10 কেটে দেখো 22 ইন্টু 10⁻⁹ নিয়ে আছে, 22/10 মানে কত, 2 ইন্টু 2, আর 10⁻⁻ ইন্টু 10 মানে 10⁻⁹ ডিভাইডেড বাই 10 মানে কত হচ্ছে, 10⁻⁸। তাহলে এইভাবেও আমরা করতে পারি, দেখো 2.2 ইন্টু 10⁻⁸। ক্লিয়ার হয়েছে কি, বোঝা গেছে কি? যাদের বোঝা যায়নি রেকর্ডিংটাকে 2-3 বার ধরে দেখো, বুঝতে পারবে, এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষা আসতে চলেছে। ঠিক আছে, কারণ মনে রাখবে গ্রুপ ডি এর প্রশ্ন কিন্তু কঠিন হয় টেকনিশিয়ান বা এলপি তুলনায়, সেটা আগের বছরই তোমরা তার ফলাফল দেখতে পেয়েছো। তাই বি রেডি ফর দ্যাট। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি আয়নিক যৌগের প্রপার্টি নয়, আয়নিক যৌগগুলি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে? উত্তর হচ্ছে একদম নয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি থাকে, তাহলে এটা প্রপার্টি নয়। আয়নিক যৌগগুলি সাধারণত জলে দ্রবণীয়, দ্রাবক যেমন কেরোসিন পেট্রোল ইত্যাদি অদ্রবণীয়, এটা একদম ঠিক রয়েছে, যেমন NaCl তো জলে দ্রবণীয়, এটা একদম ঠিকঠাক রয়েছে।
আয়নিক যৌগগুলি কঠিন পদার্থ, ধনাত্মক ঋণাত্মক আয়নের মধ্যে শক্তিশালী আকর্ষণ বলে কিছু কারণে কিছুটা শক্ত, এটাও একদম ঠিক। NaCl একটা কঠিন পদার্থ। আয়নিক যৌগগুলি গলিত অবস্থায় বিদ্যুৎ পরিচালনা করে মানে পরিবহন করে, এটাও একদম ঠিক। গলিত বা দ্রবীভূত অবস্থায়, এটা একদম ঠিক কথা। তাহলে আমি বলবো কোনটা প্রপার্টি নয়, শুধুমাত্র স্টেটমেন্ট 1 অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার কম থাকে? সমযোজী যৌগগুলোর, কিন্তু আয়নিক যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের তুলনায় বেশি থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন। একটি গোলাকার আয়নার জন্য বক্রতা কেন্দ্র ফোকাল দৈর্ঘ্য এফ আর ব্যাসার্ধের মধ্যে সঠিক সম্পর্ক। আমি তোমাদের বারবার বলেছি যে এইখানে যদি সেন্টার অফ কার্ভেচার হয় তাহলে সেন্টার অফ কার্ভেচার থেকে পোল পর্যন্ত হচ্ছে আর, অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ, তার মাঝখানে থেকে এফ। অর্থাৎ আমরা বলতে পারি যে এফ ইকুয়াল টু আর বাই টু, এফ ইকুয়াল টু আর বাই টু, দিস ইজ ইউর রাইট অ্যান্সার। ওকে, নিচের কোন কোয়ান্টিটি একটি পদার্থ ধাতব পদার্থের বৈদ্যুতিক রোধাঙ্ককে প্রভাবিত করে? দেখো বৈদ্যুতিক যে রোধাঙ্ক না, দুটো জিনিসের দ্বারা প্রভাবিত হয়। একটু আগে আমরা ক্লাসে আলোচনা করলাম যখন অঙ্কটা করাই, দুটো জিনিস, একটা হচ্ছে উপাদান, একটা হচ্ছে উপাদান। কিসের উপাদান? না, যে পদার্থটা নিয়ে তুমি পরিবাহীটা বানিয়েছো, মনে করো সিলভার, ক্রোমিয়াম, গোল্ড ইত্যাদি ইত্যাদি প্রভৃতি, তার উপর নির্ভর করে রোধাঙ্কটা হয়। কিন্তু পুরুত্ব অর্থাৎ কতটা মোটা সেটার উপর রোধ নির্ভর করে, বাট রোধাঙ্ক নির্ভর করে না। রোধাঙ্ক শুধু উপাদানের উপর নির্ভর করে, উপাদানের প্রকৃতি, হ্যাঁ উপাদানের প্রকৃতির উপরে নির্ভর করে, তার আকৃতি, তার বাঁক সংখ্যা কিছুর উপর নির্ভর করে, শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে। আর টেম্পারেচারের উপর নির্ভর করে। যদি টেম্পারেচার অ্যান্সারে থাকে, দিয়ে বোথ থাকে, তাহলে তুমি বোথটাকেই অ্যান্সার করবে। ঠিক আছে, চলো নেক্সট। তো এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাস ভালো লেগে থাকে এবং তোমরা চাও যে পুরো ধরে 6 to 10 এনসিইআরটি লাইন ধরে ধরে, বাংলায় কোথাও পাবে না, সব ওই নোট ভিত্তিক পড়াশোনা পাবে। আর নোট ভিত্তিক পড়াশোনার দিন কিন্তু এখন শেষ হয়ে গেছে, কারণ লাইন তুলে তুলে প্রশ্ন হচ্ছে। মনে করো তুমি ম্যাটার সম্পর্কে পুরো জিনিসটা বুঝে গেলে, কিন্তু একটা ছোট্ট লাইনে একটা ছোট্ট কথা লেখা ছিল যেটা তুমি দেখোনি, তো তার জন্য তুমি কিন্তু পরীক্ষা পাস করতে পারবে না। তাই 999 টাকার এই কোর্সটা জয়েন করতে পারো যদি তোমাদের ভালো লাগে। এত রিভিউজ এখানে রয়েছে, এই পিডিএফটা আমার ফ্রিতে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, সেখানে তোমরা রিভিউ গুলো দেখতে পারো। প্রচুর মার্কস এখানে, কত মার্কস পাচ্ছে সব টেকনিশিয়ানে দেখতেই পাচ্ছ। 90.67, 84.35, 80.04, হ্যাঁ প্রচুর মার্কস, 83.67, প্রত্যেকটা টেকনিশিয়ানসে কিন্তু অনেক বেশি, এমনকি 95 পর্যন্ত মার্কস রয়েছে ফ্রিতেও এবং পেইডে। এরা সব কিন্তু এখানে পেইড ব্যাচের স্টুডেন্ট। ঠিক আছে, এই মেয়েটা ফ্রি ব্যাচের স্টুডেন্ট, তাহলে কিন্তু প্রত্যেক অনেকেই রয়েছে যারা পেইডে ঢুকে কিন্তু প্রচুর প্রচুর মার্কস সিকিউর করেছে। তোমাদের যে টেকনিশিয়ান রিসেন্ট এক্সাম হয়েছে, এটা যখন চাকরি পাবে তখন আবার এদেরকে তোমাদের সামনে তুলে ধরবো যে কিভাবে এরা প্রস্তুতি নিয়েছে, এবং ভিক্টরি এডুকেশনের মতো এরকম একটা জায়গা থেকে প্রিপারেশন নিয়ে এরা আজকে কিন্তু সিলেকশন জায়গাতে চলে গেছে। তোমরাও যদি সিলেকশনের জায়গায় যেতে চাও, পরীক্ষা খারাপ হয়েছে, এলপি টেকনিশিয়ান কোনো ব্যাপার না, নতুন করে লেগে পড়ো। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ প্রত্যেককে।